আজকে এই ঐতিহ্যবাহী নলাম এলাকা ঘোড়াপীর মাজারে আল্লাহ জাফর বাবু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি প্রিয় রওশন ভাই, উপস্থিত আছেন দামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আশিলা থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক আল্লাহ মোহাম্মদ গফুর, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত শহীদ জিয়া ভাই ও বোনেরা, এলাকা মুরব্বিয়ান, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে দেখেন বিএনপি আরো সম্ভাবনা, আরো অনেক দল। আমরা 15-16-17 বছর একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করলাম, নানা সময় খালি স্বপ্ন থাকতাম এই পতন হয়ে যাবে, ইলেকশনের আগে, ঈদের পরে, শীতের পরে। কিন্তু দেখেন পুলিশ টুলিশ দিয়ে চারদিকে এমন একটা অবস্থা তৈরি করলো যে মানুষ মায়েরা হলেও ক্ষমতায় থাকতে হবে, কিন্তু সে ক্ষমতা থেকে যাবে না। আমরা অনেকে পালায়া পালায়া ছিলাম, বয়স হয়ে গেছে, আমরা সবাই যারা সিনিয়র নামাজ পড়ে আল্লাহর কাছে কাছাকাছি করতাম যে আল্লাহ কত জাতিকে তুমি ধ্বংস করেছ, কত স্বৈরাচার শাসককে বিদায় নিতে তুমি টেনে হেসে তাকে নামাই দিছো ক্ষমতা থেকে। এই জালিম সরকারকে তুমি কবে নিবা? আমরা আন্দোলন করে যেটা করতে পারি নাই, আমরা এটা হলফ করে বলতে পারি আল্লাহ তাকে টেনে এসে নামাই দিছে 5 তারিখে, এতে কোনো সন্দেহ নেই। আজকে যে ছাত্রটি আমার মতো ডাক্তার হইতে পারতো, ইঞ্জিনিয়ার হইতে পারতো, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া সে একজন সুনাগরিক হইতে পারতো, শিক্ষক হইতে পারতো, ডিসি হইতে পারতো, এসপি, ডিআইজি, আইজি হইতে পারতো, ভালো ব্যবসায়ী হইতে পারতো, গুলি করে হেলিকপ্টারতে শিশু বাচ্চা মেরে ফেলছে, মনে করছেন গুলি করে সবাইকে মাইরা আপনি ক্ষমতায় থাকবেন, এই দেশে আর কোনো আন্দোলন কোনোদিন করতে পারবেন না। আমি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা মনে স্মরণ করি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই 1500 ছাত্র শ্রমিক জনতা, সেই 25,000 যাদের 1 হাত নাই, 2 হাত নাই, 1 পা নাই, 2 পা নাই, এখন অনেকে পঙ্গু আছে, এখন অনেক অসুস্থ আছে, যাদের আহত এবং যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন গণতন্ত্রকে পেলাম, নতুন দেশকে পেলাম। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, তারা জীবন না দিতে পারলে আমি এখানে আসতেও পারতাম, আমাদের জীবন চলতো। এই মঞ্চে যারা আছে এমন কেউ নাই যার নামে মামলা হয় না। আমার নামে যেমন 53টি মামলা, আমাকে যেমন 3 বার জেলে যেতে হয়েছে, এখানে সবাই কম বেশি জেলে যেতে হয়েছে। মানে জেল একটা ব্যাপার এই বাংলাদেশে আমি কোনোদিন দেখি নাই যে পুলিশ যাকে ইচ্ছে তাকে ধরতে পারে। সেই অবস্থায় 15-16-17 বছর একবার আমার মনে হয় না যে আর কত এই দেশ থেকে যাই না, বিদেশে গিয়ে থাকি গা, আমেরিকা সিটিজেনশিপ নিয়ে রাজনীতি 2 বার টের পেয়েছি, আর হওয়ার দরকার নেই, একবারও মনে হয় না। কারণ আমার বাবা রাজনীতি করেছে, 45 বছর চেয়ারম্যান ছিল, উনি যখন চেয়ারম্যান হয় তখন তার বয়স 23 বছর, উনি 70 বছরে মারা গেছে। উনি 79 সালে আপনাদের ভোটে ধানের শীত থেকে এমপি হয়েছে, আমি 2 বার এমপি হয়েছি। এই বিএনপি আমাকে 4 বার টিকিট দিয়েছে, 2 নির্বাচনে তো আপনারা ভোটই দিতে পারেন না, দিনের পর ঘাটে হয়েছে। এবার পঞ্চমবারে ছিল, যে দল আমাকে বারবার মূল্যায়ন করে, আমি জানতাম যে সুষ্ঠু নির্বাচন হলে যখন আবারও নির্বাচনের অবস্থা তৈরি হবে, দল আবারও মূল্যায়ন করবে, আবার জনগণের কাছে ভোট চাবো, ইনশাল্লাহ জনগণ আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, তারেক রহমানকে ভালোবেসে, শহীদ জিয়া অবদানের কথা চিন্তা করে আবারও আমাদের মতো মানুষকে সংসদে পাঠাবে,
অন্যায় অত্যাচার জুলুমের প্রতিবাদ করার জন্য। একদিন হবে, যেহেতু আল্লাহ উপরে আছে, যেহেতু আমি মুসলমান, আমি বিশ্বাস করি যে আল্লাহ সবকিছু দেখে, বিচার একদিন হবে। এবং এত জলযন্ত্র বিচার বাংলাদেশে আমি এত নগদ নগদ বিচার অতীতে খুব কম দেখছি। নেপথ্য হইত, কিন্তু 18 কোটি মানুষ দেখলো যে আল্লাহ কি পারে, তার দৃষ্টান্ত আমরা দেখলাম। আজকে এমন অবস্থা একটা তৈরি হয়েছে, এটা কেন হয়েছে? কারণ এরা যদি সত্যিকারে ভোটে পাশ করতো, তাইলে কিন্তু এত অরাজকতা, এত সন্ত্রাসী কর্মকাণ্ড, এত অস্ত্রের ঝঞ্ঝানি, এত অবৈধ টাকা ছড়াছড়ি হইতো না। তারা শেখ হাসিনা তাকে বলছে, শিখাইছে যে তোকে ভোট লাগবো না, আমি এটা আছি। এবং এর জন্য সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোনো নির্বাচনে সুষ্ঠু ভোট হয় না। কিন্তু এইবার কিন্তু সুষ্ঠু ভোট হবে। অতএব আমরা 2 বার ভোটে এমপি হয়েছি, এইবারও ভোটেই জনপ্রতিনিধি হতে চাই। আমাদের শর্টকাট এমপি দরকার নাই। যে ভোটে সত্যিকারে ভোটে এমপি হয় না, সে এমপি আদৌ সম্মান আছে কিনা আমি জানি না। আমি সম্মান নিয়ে চলতে চাই, জনগণের ভোটে এমপি হয়ে আপনাদের কল্যাণে আপনাদের পাশে থাকতে চাই। অতএব দেখেন, শেখ হাসিনা ট্রাইব্যুনাল বানাইলো, বানিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে দিল। একবারও কি ভাবছে যে এই ট্রাইব্যুনালে আমার বিচার হবে, আমারও ফাঁসি হবে? বুঝতে হবে, আমরা লেখাপড়া শিখি কেন জানেন? বিবেকটাকে জাগ্রত করার জন্য। যতক্ষণ আমি লেখাপড়া শিখেছি, যতক্ষণ আমি একটা ভালো ফ্যামিলিতে জন্ম হয়েছে, আমি যতক্ষণ ভালো মানুষের সাথে চলছি, আমার বিবেকটা ঠিক আছে। কোনটা অন্যায়, কোনটা ন্যায়, সেইটা বুঝে আমার চলতে হবে। কিন্তু যে বাড়াবাড়ি করবে, তার কিন্তু সুতা টানা ধরে কিন্তু আল্লাহ উপরে বসে। আজকে দেখেন, সে জীবন নিয়ে চলে গেছে, সে নিজে কোনদিন চিন্তা করছে? সে কথায় কথায় এই দেশ তার বাবা স্বাধীন করছে, মুক্তিযুদ্ধের চেতনা মানে এই মানে বিএনপি মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দল, মুক্তিযুদ্ধের চেতনা মানে উন্নয়ন হবে আর সিল দিয়া ভোট হবে, এর নাম মুক্তিযুদ্ধের চেতনা। এইটা কইরা তার সাজানো গোছানো বাগান, তার র্যাব, পুলিশ টুলিশ, ছাত্রলীগ, যুবলীগ দিয়া কি একটা সাজানো বাগান বানিয়েছে। সেই বাগান করি সব কিছু তছনছ হয়ে গেছে। কারণ আল্লাহ কোনো কিছু বাড়াবাড়ি সহ্য করে না। আমরা যেন যারা রাজনীতি করি, যারা ইলেকশনে যাচ্ছি, একসময় আপনাদের দোয়া, আল্লাহ ইচ্ছা এবং আপনাদের ভোটে ভাগ্যে থাকলে এমপি হব, এমপি হয়ে আমরা যেন ভুলা না যায় যে জনগণের জন্য যদি আমরা কাজ করতে না পারি, জনগণকে সম্মান না করি, তাহলে একদিন আমাদেরও এরকম পতন হইতে পারে। এইটা যেন আমরা সবাই যারা দল করি, আমরা এইটা যেন মনে রাখি। দেখেন, আজকে আমার বাবা, একটা ছোট্ট গল্প বলি আমার বাবাকে নিয়ে। আমি মির্জাপুর ক্যারিক কলেজে পড়েছি, 80 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ছুটিতে আসছি। আব্বা দেখছি তার পুরানো বন্ধু বান্ধব যেই আসে, আমাদের 3 ভাই 3 বোন, এদের দিয়ে সবাইকে সালাম করায়। আমি কইলাম যে আমি এসে ছুটিতে কিছুদিন পর রেজাল্ট দিব, এই ঘুমের থেকে উঠা যখন তখন এসে সালাম করবেন। মাকে বললাম যে আমরা তো পায়ে ধরে সালাম করি কাকে? দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফু, চাচা চাচি, মামা মামি, এই লোককে, ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে। যে কোনো লোককে সালাম করলে তো সালামের গুরুত্ব কমে যাবে। আমার আব্বা খুব রাজবাড়ির লোক ছিল, আমরা অসম্ভব ভয় পাইতাম। আব্বাকে কয়েকদিন পরে বললো, আব্বা বললো ঠিক আছে, বাবু সালাম করতে হইব না, বাবু আমার ডাকনা। কিন্তু আমার অন্য ভাই বলতে সালাম করতে থাকলো। 10-15 দিন পরে একদিন ছুটির দিনে খাওয়ার টেবিলে আমরা পুরা পরিবার, আমরা তখন বক্সিবাজারে থাকি, মোবাইল দোকান ধরে পুরা পরিবারের সামনে আব্বা বলছেন আমার বাবা দেওয়া নির্দেশ, শোনো, জীবনে বড় হইতে হইলে এই লেভেলে বড় হইতে হইলে শুধু শিক্ষকের আর বাবা মা দোয়া দিয়ে হবে না, অনেক মানুষের অনেক দোয়া দরকার। তোমরা যদি বড় হইতে চাও, অনেক বড় হইতে চাও,
অনেক মানুষের অনেক দোয়া নেই, শুধু মৌখিক দোয়া না, পায়ে দেয়া সালাম করে দোয়া নিয়ে কাজে লাগতো। তখন তো ছোটবেলা এগুলো বুঝিনি, এখন বুঝি যে বাবা কেন এগুলো বলছে। আপনি দেখেন আমরা আওয়ামী লীগের কাছে অনেক কিছু শিখছি, কি খারাপটা বর্জন করছি, ভালোটা শিখছি। আজকে মিটিং 6টায় শুরু হওয়ার কথা ছিল, আপনার মনে আছে? 6:45 সময় আমি এখানে দেখছি এবং 6টা আগে মিটিং শুরু হয়েছে। আমি আপনাদের বলছিলাম 7টার সময় মিটিং শেষ হবে, আমি এখন বলতেছি যে 7টার আগে মিটিং শেষ হয়ে যাবে। বক্তৃতা বেশি দরকার নাই, কাজের কথা ছোট্ট করে কইলে আমাদের যাতে ঘিলু আছে বুঝবে। পেশাল পাইরা দুনিয়ার কথা কইরা তুমি মানুষ ভালো না, তুমি চিল্লে খালি ডায়লগ দিতে পারবো? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? বক্তৃতা কাজ হবে না, তুমি কি করবো জনগণের জন্য সেগুলা বলেন। আর এমপি হয়ে যেন এগুলো আপনার ভুলা না যায়, সেটা আমার দায়িত্ব। জুড়ে জুড়ে বক্তৃতা দিয়া কোনো কাজ হবে না। এখানে আরো অনেক নেতৃবৃন্দ ছিল, অনেকে মন খারাপও থাকতে পারে, আমরা সবাইকে দিলাম না, কারণ আপনারা এত লোকের বক্তৃতা শুনতে আপনার ভালো লাগতো না, কারণ আপনারা 17 বছর বক্তৃতা শোনান, সবাইকে উঠলাম। আপনাদের এই ধারণা চেঞ্জ করে দরকার। যে কোনো অনুষ্ঠান 1 ঘন্টা শেষ হবে, কেন 2 ঘন্টা বক্তৃতা হবে? আমাদের কি কাজ নাই নাকি? আমরা গ্রামে থাকি দেখে কি আর আমাদের সময়ের কোনো দাম নাই? সময়ের দাম আছে। সেজন্য এখন থেকে আপনাদের কথা অনুযায়ী চলবে। আর একটা জিনিস বাস্তব কথা আমি বলতে চাই, যেমন যারা আমাদের পক্ষে নেতাকর্মীরা কাজ করছে, আমি অনেক জায়গায় দেখি লিফটেড দিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়। বাবা একজনকে লিফটেড দিয়ে তাদের করবে যে বাবা আমাকে ভোটটা দিয়ে, ধানের শেষে ভোট দিয়ে, আমাদের প্রার্থী ভালো, উনি এমপি ছিল, কোনো কথা না কয়ে গেলে কাগজ দিয়ে দিলে ভোট এত সস্তা ভাবলে কিন্তু হবে না। নির্বাচন গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষকে দুর্বল ভাবলে হবে না। আমি যত নির্বাচন করেছি প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবি না। অতএব আমি কথা আমি জাতীয় ভাষায় বলতে চাই। এবং আরেকটা কথা, এদেশে অর্ধেক ভোটার মহিলা। আগে ছিল 20-30 বছর আগে ওই পুরুষদের এক বাড়ির থেকে আইলে মনে করতাম যে এই বাড়ি কামাল হয়ে গেছে, আর ভোট চাইতে হবে না। এখন মহিলারা কি করে জানেননি? যদি তার হাজবেন্ড গিয়া বলে তুমি আমার কি কও, তুমি ওর থেকে কি জানো? আমি ফেসবুকে দেখছি, ওনার কথাবার্তা শুনছি, ও কত ভালো কত খারাপ তোমার থেকে আমি বেশি জানি। আমার ভোট আমার ইচ্ছা মতো দিব, তোমার কথা তো দিব না। আজকে মহিলারা গার্মেন্টসে কাজ করে, ছোটখাটো আমি ব্যবসা করে, তারা এই দুনিয়ার হালচাল আপনাদের থেকেও কম বুঝে না। ভোট একটা নৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। অতএব সবার কাছে ভোট চাইতে হবে। আমাদের মহিলা দল আছে, আমি মহিলা দলের নেতৃবৃন্দকে বলবো নেগলেক্ট করলে হবে না। হাটের বাজারে গঞ্জায় আপনি পুরুষদের পাবেন, কিন্তু মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোট চাইতে হবে। মহিলাদের নেগলেক্ট করলে কিন্তু অসুবিধা হবে, কারণ এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। 17 বছর পরে আপনারা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, আর সেই নির্বাচনকে যদি আমরা হেলাফেলা করি, আপনাকে এরপরে মনে হয় না যে আমাদের নেত্রী যে শেখ হাসিনা চাইছিল তাকে মিথ্যা মামলা দিয়ে 10 বছর জেল দিচ্ছে, 2 বছর কারাগারে ছিল, এবং মনে মনে সে দোয়া করছে এই খালেদা জিয়া যেন মারা যায়। কিন্তু জন্ম মৃত্যু কি আর শেখ হাসিনার হাতে না? এটা আল্লাহর হাতে। আল্লাহ তাআলা তাকে জীবন হায়াত দিয়ে রাখছেন যে শেখ হাসিনা পালায় যাব। আপনি দেখেন যে শেখ হাসিনা কেমনে দেশ থেকে পালায় যায়। কোনো ক্ষমতায় শেষ ক্ষমতা না। আজকে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত তারেক রহমান কি 17 বছর কি কষ্টটা করেছে, আমাদের সাথে টেলিফোনে কথা বলেছে, সাইকেলের দায়িত্ব দিয়েছে, আমি জেলার দায়িত্ব ছিলাম, অনেক মিটিং তার সাথে আমাদের হয়েছে জেলার অনেক ব্যাপার নিয়ে। এমনভাবে দিয়েছে আমাদের সারা বাংলাদেশে বিএনপি এমনভাবে চাঙ্গা, অতীতে কোনোদিন শেখ হাসিনা এত টাকা, এত ক্ষমতা, এত অস্ত্র, এত লোকবল, কই বিএনপিকে তো ভাঙ্গে কিছু করতে পারলো না। আজকে যে বিএনপিকে সে মনে করছে বিএনপি কোনো দলই না, আজকে সেই বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। ইনশাআল্লাহ আপনাদের ভোটে এই বিএনপি আবারও ক্ষমতা এসে খালেদা জিয়াকে দেখাই দিবে যে নেত্রী আপনি জীবন দশায় থেকে যান। এই দল আপনার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৈরি করেছেন, আপনিও 91-এ 2001 সালে এই দলকে ক্ষমতা হয়েছেন, আপনি প্রধানমন্ত্রী ছিলেন। আপনি জীবন দশায় দেখে যান এই দল এখনো গ্রাম বাংলার হাজারো লক্ষ জনতা এখনো পছন্দ করে, এখনো ভোটের মাধ্যমে তারা আপনার নেতৃত্বের প্রতি বিশ্বস্ত, আশ্বস্ত, এবং খালেদা জিয়াকে আগামী দিনে রাষ্ট্রনায়ক হিসেবে তারা বিবেচনা করে। অতএব আমরা বিএনপি বাইরে অন্য কোনো বিকল্প নাই। 17 বছর যেহেতু বিকল্প চিন্তা করি নাই, এখন তো আমাদের কম বেশি সুসময়, এটা তো আপনারা জানেন। পরিশেষে আমি এদিকে আপনাদের বলতে চাই, একটি গল্প বলে
আমি আমার বক্তব্য শেষ করব। নেতৃত্ব মানে কর্তৃত্ব না, নেতৃত্ব মানে জনগণের সেবা, জনগণের খেদমত, জনগণের পাশে থাকা, বিপদে তার সাথে থাকা, তার সাথে সৌজন্য সম্পর্ক রাখা। আমরা কি করি, ওরে বাবা বিশাল ক্ষমতা, তার লগে 20-30 জন লোক থাকবে, তার 2টা ওয়াকি টকি থাকবে, তার 3টা মোবাইল থাকবে, 20টা হুন্ডা থাকবে, যারা ইচ্ছা তারে ধরবো, সকাল বিকাল খালি টাকা আনবো, টাকা গুনবো। এইটা যদি নেতৃত্ব হইতে হলো, শেখ হাসিনা সারা জীবন থাকতো। এর নাম নেতৃত্ব না। আপনারা নেলসন ম্যান্ডেলার নাম শুনছেন? দক্ষিণ আফ্রিকা উনি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হয়েছিলেন। আমি 60 দশকে একটা গল্প বলছি। উনি ন্যাশনাল কংগ্রেস আফ্রিকার সেই দলের নেতা হিসাবে সে একটি আন্দোলন শুরু করলো। ধরেন 58 সালে, 59 সালে, 60 সালে আন্দোলনে কি ওই দেশে কালোরা ভোটার না, কিন্তু জনসংখ্যা কালোদের বেশি। কি অবিচার থাকে না, ওই কালো যারা তারা ভোটারই দিতে পারবে না, সাদারা দেশটা। সে আন্দোলন করতে করতে 62 সালে তাকে অ্যারেস্ট করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু মানে যতদিন জীবন আছে, যতদিন হায়াত আছে, জেলেই থাকতে হবে, বাইরে বেরোনোর কোনো উপায় নেই। দেশ বিদেশের চাপে, ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশ চাপে সে 90 সালে প্রথম দিকে 27.5 বছর জেল থেকে, পৃথিবীর ইতিহাসে কোনো নেতা এতদিন জেলখানায় থাকেনি। অবশেষে সে বের হয়ে আসতো। কন্ডিশনাল বেল কি, যে কালোরা ভোট দিতে পারবে, সংবিধান সংশোধন হবে, কালোরা সব জায়গায় চাকরি করতে হবে, যোগ্যতা অনুযায়ী, সাদা কালো কোনো ভেদাভেদ থাকবে না। তারপরে 94 ইলেকশন হলো, 93-তে উনি নোবেল পুরস্কার পেয়ে গেলেন শান্তির জন্য। 94 ইলেকশন উনি বিপুল ভোটে বিজয়ী হলেন। কালোদের ভোটার বেশি, আর কালোদের অধিকার নিয়ে তো আন্দোলন করছে, কালোরা সব ভোট দিয়ে দিচ্ছে, বিপুল ভোটে পাস করছে। আমার গল্পটা এইখান থেকে উনি নির্বাচিত হয়ে উনি চিন্তা করলো যে দেশের মানুষের কি অবস্থা, শুধু রাষ্ট্রপতি পোশাক করে ঘুরে বেড়াতে জানতে পারবো না। আমি একটা সিভিল ড্রেসে এবং আমার সাথে যারা গানম্যান থাকবে অস্ত্র সঙ্গে, ওরা সিভিল ড্রেসে 4-5 জন নিয়ে অন্য একটা গাড়ি নিয়ে সে বিভিন্ন পাড়ায় মহল্লায় মাঝে মাঝে হুটহাট চলে যেত। তো একদিন একটা পাড়ার মহল্লায় একটা রেস্টুরেন্টে গেছে, তার সাথে 3-4 জন সিকিউরিটি লোক আছে, কোমরে পিস্তল। সে একটা সিভিল ড্রেসে গেছে। ম্যানেজার বলছে, তোমাদের রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায়? ম্যানেজার সৌভাগ্যক্রমে তাকে চিনছে, সালাম দিছে, বলছে তোমার মালিক কোথায়? মালিক সন্ধ্যার পরে আসে। ঠিক আছে, আমাদের ওই টেবিলে আমাদের 5 জনের খাবার। তো সে খাবার খেতে বসছে, খাবার আসার আগে উনি ঘুরে একটা ভদ্রলোককে দেখলেন, উনি বসে আছেন। নেলসন ম্যান্ডেলা তার সিকিউরিটি লোককে বললেন, ওই ভদ্রলোককে আমার সামনে নিয়ে আসো। সিকিউরিটি লোককে বললো যে আমাদের স্যার, ওনাকে চিনেন? উনি তাকে দেখলেন, হ্যাঁ চিনি, আমার স্যার আপনাকে ডাকে। ওই টেবিলে খাইতে যেতে বসে উনি আস্তে আস্তে হেঁটে একদম নেলসন ম্যান্ডেলার সামনে বসে আছে। নেলসন ম্যান্ডেলা তাকে প্রশ্ন করছে, তার থেকে হয়তো একটু বয়সে বড় হবে, আপনি কেমন আছেন? সেই ভদ্রলোক কোনো প্রশ্নের উত্তর দেয় না, বলে আচ্ছা ঠিক আছে আমার সাথে খাবার খাবে। সেটাও কোনো উত্তর দিল না। খাবার আসলো, নেলসন ম্যান্ডেলা তাকে বললেন যে আপনি খাবার খান। ওই পর্যন্ত হাত টাক নাড়তেছে, কিন্তু খাবার আর মুখে দিচ্ছে না। সিকিউরিটির লোক বললো, স্যার ওনার শরীরের অবস্থা ভালো না, ওনাকে আমরা বাসায় দিয়ে আসি, উনি তো যে কোনো সময় অসুস্থ হয়ে হাসপাতালে যাইতে হইতে পারে। নেলসন ম্যান্ডেলা আচ্ছা ঠিক আছে, খাবার প্যাকেট করে তাদের একজন সিকিউরিটি তার জন্য থেকে 2 জনকে বললো আমার গাড়ি দিয়ে নিয়ে আসে। ওই ভদ্রলোক বললো, স্যার আমার গাড়ি লাগবে না, কেন আপনি অসুস্থ যান। তার বাসায় গেল, বাসায় বউ বাচ্চা দৌড়ে আসলো, কি হয়েছে আব্বা? তার যে ওয়াইফ, তার বলো আমার স্বামী, বললো না আমাদের রাষ্ট্রপতি তাকে আপনার কাছে পাঠিয়েছে, তার শরীর ভালো না। সেই 2 জন সিকিউরিটি ফেরত আসলো। আসার পরে নেলসন ম্যান্ডেলা, শোনো ওনার শরীর অসুস্থ না, আমি যখন রোমান দ্বীপে ছিলাম, একটা খুব কুখ্যাত দ্বীপ, শেষের দিকে সে অনেক কষ্ট হয়েছে। এই সুপারভাইজার ছিল, কোনো অর্ডার ছিল না। কয়দিন পর আমার একটা ডান্ডা শক্ত একটা ইয়ের মতো স্ট্যান্ডের মধ্যে দাঁড় করে 2 হাত 2 পা বেঁধে খালি গায়ে প্রচন্ড গন্ধে
আমাকে ইচ্ছা মতো 3-4 জনে পিটাইতো। এবং অনেক যখন আমি আর সহ্য করতে পারতাম না, রোদের দিকে তাকায় থাকতে বলতো। পানি পানি করে যখন আমি চিৎকার করেছি, তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলছে তার মুখে পেশাব করে দাও, এবং 2-1 দিন আমার মুখে পেশাব করে দিছে। এখন এই ভদ্রলোক ভাবছে যে আমি এখন রাষ্ট্রপতি, আমি ইচ্ছা করলে তার জীবনটা নিয়ে নিতে পারি, তার অনেক ক্ষতি করতে পারি, কিন্তু আমি তাকে মাফ করে দিছি। ক্ষমতা কিন্তু বেশি দিন থাকে না। আপনি প্রতিশীল পরায়ণ, হিংসা পরায়ণ হয় না। আর আল্লাহ আপনাকে জীবন দিছে, ক্ষমতা দিছে, সম্মান দিছে, এটা ভুলে যান না। জনগণ আপনাকে সম্মান দিছে, সেই ক্ষমতা নিয়ে আপনি মানুষের ক্ষতি করবেন, ব্যবসার ক্ষতি করবেন, চাকরির ক্ষতি করবেন, ওরে যা ইচ্ছে তাই করবেন। এই ক্ষমতা আর যেন আপনার না দেখায়। আমার নেলসন ম্যান্ডেলার গল্প থেকে শিক্ষা নেই, আল্লাহ যে উপরে আছে সেটার জন্য আমরা ভুলে না যাই। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে আমি সংসদ সদস্য হয়ে, জনপ্রতিনিধি হয়ে, এমপি হয়ে আপনাদের কল্যাণে, আপনাদের পাশে, আপনাদের সাথে নিয়ে এলাকার সমস্ত সমস্যার সমাধান যেন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মহল, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আপনারা যে যেখানে আছেন